ক্লাস 4 আজ আমরা হেনরি দ্য রেড ক্রস হিরো সেকেন্ড পার্ট এনআরআর থেকে বলছি আর কি, এটা আমরা পড়ব। তোমরা বই বের করো, এনআরআর বই বের করো, করে হেনরি দ্য রেড ক্রস হিরো পার্ট 2 বের করো। আমি পড়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রত্যেকটা লাইনের উপরে হাত দিয়ে দিয়ে ফলো করে যাবে, ঠিক আছে? বেশ, আমি শুরু করছি। When Henry Dunant returned to Geneva, he was a completely changed man. হেনরি ডুন্যান্ট যখন জেনেভায় ফিরলেন তখন তিনি একজন সম্পূর্ণরূপে পরিবর্তিত মানুষ। He forgot all about the plans he had made for his future career. তিনি তার ভবিষ্যৎ জীবনের জন্য, ভবিষ্যৎ জীবন মানে জীবনে কি করে তিনি জীবিকা নির্বাহ করবেন, কি কাজ করবেন, এ সমস্ত প্ল্যান করা ছিল, তিনি সে সমস্ত ভুলে গিয়েছেন, সম্পূর্ণরূপে ভুলে গেছেন। But he recalled day and night the horrors of the war that he had seen in Solferino, and thought all the time about how the terrible sufferings of the people in such wars could be lessened. কিন্তু তিনি সব সময়ই দিন রাত তিনি সেই যুদ্ধের ভয়াবহতা, সেলফেরোনোতে যে যুদ্ধ তিনি দেখেছিলেন তার ভয়াবহতা সম্পর্কে তিনি সব সময় স্মরণ করতেন এবং সব সময়ই ভেবে যেতেন যে যুদ্ধের এই যে তোমার ভয়ঙ্কর ভোগান্তি, ভয়ঙ্কর কষ্ট, মানুষের যে ভয়ঙ্কর কষ্ট যুদ্ধের কারণে, এটাকে কি করে কম করা যায়। কুড বি লেসেন, লেসেন মানে কম করা, কম করতে পারা। কুড বি লেসেন মানে কি করে কম করতে পারা যায়। অ্যাজ এ রেজাল্ট অফ হিজ টায়ারলেস এফোর্টস, the Swiss government was moved to call a conference of several nations to discuss the proposals. তার এই নিরলস চেষ্টার কারণে তোমার সুইজারল্যান্ডের গভর্নমেন্ট একদিন রাজি হলেন একটা কনফারেন্স, একটা মিটিং ডাকার মতন আর কি। কনফারেন্স, বিভিন্ন দেশকে নিয়ে তার এই প্রস্তাব আলোচনা, হেনরি ডুন্যান্টের এই প্রস্তাবটাকে আলোচনা করার জন্য তিনি একটা কনফারেন্স ডাকলেন। Within a few years, a new society called the Red Cross Society was born. কয়েক বছরের মধ্যেই একটা সোসাইটি গঠিত হলো যার নাম দ্য রেড ক্রস সোসাইটি, এটা জন্ম হলো। It was given this name because its symbol was a white background with a red cross on it. এটা এই নাম কেন হলো না, এটা একটা সাদা তোমার মেঝের উপরে লাল রঙের একটা ক্রস চিহ্ন দেওয়া ছিল, এই জন্য এর নাম হয়ে গেল রেড ক্রস সোসাইটি। দ্য কান্ট্রিজ হুইচ টুক পার্ট ইন দ্য কনফারেন্স কেম টু অ্যান এগ্রিমেন্ট অ্যাবাউট সার্টেন ইম্পর্টেন্ট ম্যাটার্স কানেক্টেড উইথ ওয়ারফেয়ার। যেসব দেশগুলো এই কনফারেন্সে অংশগ্রহণ করেছিলেন তারা একটা চুক্তিতে আবদ্ধ হলেন। এই যে তোমার কয়েকটা তোমার নির্দিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় যা এই যুদ্ধের সঙ্গে জড়িত, এই বিষয় নিয়ে তারা একটা চুক্তিতে আবদ্ধ হলেন। দে নিউ দ্যাট ওয়ার্স বিটুইন নেশনস কুড নট বি স্টপড বাই সাচ অ্যান এগ্রিমেন্ট। তারা জানতেন যে এগ্রিমেন্ট দিয়ে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ থেমে যাবে না বা থামানো যাবে না। বাট অল অফ দেম রিয়েলাইজড দ্যাট মাচ অফ দ্য আননেসেসারি সাফারিং caused by such wars could be made less painful. কিন্তু তারা এটা বুঝলেন, অনুভব করলেন যে যুদ্ধ হয়তো বন্ধ হবে না, কিন্তু যুদ্ধের এই যে অকারণে কিছু তোমার যুদ্ধের কারণে যে দুঃখ কষ্ট মানুষের, সেনা হোক বা সেনা নাই হোক, আশেপাশের মানুষ যেখানে যুদ্ধ হচ্ছে সেইখানে তাদের যে অকারণ একটা কষ্ট হয়, সেই কষ্টটাকে আমরা কিছুটা কম বেদনাদায়ক করতে পারি। নেশনস ওয়ার এক্সপেক্টেড টু টেক কেয়ার অফ অ্যান্ড সার্ভ অল হু উন্ডেড অ্যান্ড ওয়ার
in acute pain to whichever side they belonged. আরেকবার পড়ছি আমি, এটা একটু হয়ে গেল। Nations were expected to take care of and serve all who were wounded and were in acute pain to whichever side they belonged. এই দেশগুলো মিলিয়ে তারা আশা করলেন যে মানে তাদেরকে সব দেশের কাছে এটা প্রত্যাশা করা হলো যে তারা যে সমস্ত মানুষ এই যুদ্ধে আহত হবেন এবং যারা খুব কঠিন বেদনায় ভুগবেন, তারা তিনি যে সাইডেরই হন, যে দিকেরই হন, যুদ্ধের দুপক্ষ তিন পক্ষ যপক্ষই হোক, সে যে পক্ষেরই হোক, তাকে তারা সেবা করবেন এবং তার যত্ন নেবেন। It was agreed that hospitals and ambulances were not to be attacked. হাসপাতাল এবং অ্যাম্বুলেন্স, মানে যাতে, তোমরা অ্যাম্বুলেন্স কি জানো, এর বাংলা ঠিক না, যে রোগী বয়ে নিয়ে গাড়ি আর কি, হাসপাতাল এবং অ্যাম্বুলেন্সকে কোনো পক্ষে আক্রমণ করবে না। The prisoners would be exchanged wherever possible, and that the place where the Red Cross flag was flown would be regarded as a neutral zone. এবং যারা বন্দী হবেন তাদেরকে তোমার যেমন সম্ভব হবে, যেখানে যেমন সম্ভব হবে সেখানে তাদেরকে বদলে এক্সচেঞ্জ করে নেওয়া হবে। মানে এক পক্ষের যোদ্ধা আর এক পক্ষের কাছে বন্দী হয়েছে, তো বা এ পক্ষের ওই পক্ষের কাছে, ধর এ আর বিতে যুদ্ধ হচ্ছে, এর কিছু সৈন্য বির কাছে বন্দী হয়ে আছে, আবার বির কিছু সৈন্য এর কাছে বন্দী হয়ে আছে। তখন যখন সুযোগ সুবিধা হবে, যখন যেখানে এটা তোমার সুবিধাজনক হবে, তখন এর সৈন্য বি একে ফেরত দিয়ে দেবে, আর বির সৈন্য এ বিকে ফেরত দিয়ে দেবে। এই একটা চুক্তি হলো। আর that the possible and that the place where the Red Cross flag was flown would be regarded as a neutral zone. আর যেখানে রেড ক্রসের পতাকা উড়বে সেই জায়গাটাকে ধরে নিতে হবে এই জায়গাটা নিরপেক্ষ জায়গা, নিরপেক্ষ অঞ্চল। ন্যাচারাল জোন ওয়াজ এ প্লেস হুইচ ওয়াজ অন নাইদার সাইড অফ দ্য ওয়ার। ন্যাচারাল জোন তোমার হলো এই যে কোনো পক্ষেরই নয়। বুঝতে পেরেছো? বেশ, উইদিন এ শর্ট টাইম রেড ক্রস সোসাইটিজ ওয়ার ফর্মড অল ওভার দ্য ওয়ার্ল্ড। খুব অল্প সময়ের মধ্যে রেড ক্রস সোসাইটি সারা পৃথিবীতে তোমার গিয়ে তৈরি হয়ে গেল। এমিনেন্ট মেন অ্যান্ড ওমেন উইথ এ ডিজায়ার টু ডু সোশ্যাল সার্ভিস জয়েন্ট দ্য মুভমেন্ট। এমিনেন্ট মানাবে জানাশোনা মানুষ, হ্যাঁ, তারা সব তোমার সোশ্যাল সার্ভিস করার ইচ্ছেতে তারা এই রেড ক্রসের সঙ্গে তারা যোগদান করলেন। ইন সাউথ আফ্রিকা, মহাত্মা গান্ধী, who was then 37 years of age and a leader of the Indian community in the country, became a Red Cross volunteer. আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধী, তার তখন 37 বছর বয়স। তিনি তখন সাউথ আফ্রিকাতে থাকতেন এবং সাউথ আফ্রিকার যে আমাদের ইন্ডিয়ান মানুষ বসবাস করতেন, যারা ইন্ডিয়ান কমিউনিটি, তিনি তাদের লিডার ছিলেন। তিনি একজন রেড ক্রসের ভলেন্টিয়ার হয়ে গেলেন এবং ইট ওয়াজ ইন এ ওয়ার নোন অ্যাজ দ্য বইয়ের ওয়ার দ্যাট গান্ধীজি সার্ভ দ্য উন্ডেড। এবং সেই যে যুদ্ধে তিনি আহত সেনাদের সেবা করেছিলেন, সেই যুদ্ধের নাম হলো বইয়ের যুদ্ধ। Soon there was a move to make the very young realize the importance of the movement, and so the Junior Red Cross came into existence. কিছুদিনের মধ্যেই মেক দ্য ভেরি ইয়ং রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স। কিছুদিনের মধ্যেই যারা খুব অল্প বয়সে আর কি, যুবক, একদমই টাটকা যুবক, তাদেরকে এর গুরুত্ব বোঝাবার জন্য একটা আন্দোলন হলো এবং সেই আন্দোলনের ফলে জুনিয়র রেড ক্রস কেম ইনটু এক্সিস্টেন্স। জুনিয়র রেড ক্রস সোসাইটিও গঠন হলো। মানে ছোট যারা একটু অল্প বয়সী, তাদের তোমার উৎসাহ বেশি, তাদের দ্বারা কাজ ভালো হবে, এইটা বুঝতে পেরে তাদেরকে এই জিনিসটা ভালো করে যে এর কাজ কত ভালো মহৎ এটা বোঝাবার
চেষ্টা করা হলো এবং তারা বুঝে গিয়ে তারাও একটা জুনিয়র রেড ক্রস সোসাইটি গড়ে তুলল। বাট অ্যাজ দ্য রেড ক্রস সোসাইটি মুভমেন্ট বিগান টু স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড, কিন্তু যখন রেড ক্রস মুভমেন্ট দূর দূরান্তে ছড়িয়ে পড়তে শুরু করলো, ইটস হিরো হেনরি ডুনান্ট lost fortune he had, lost whatever fortune he had. যখন এই রেড ক্রস মুভমেন্ট দূর দূরান্তে ছড়িয়ে পড়তে লাগলো, তখন এর হিরো হেনরি ডুনান্ট তার যা কিছু ছিল সব তিনি হারিয়ে ফেললেন। হি হ্যাড স্পেন্ট মোস্ট অফ হিজ মানি অন ইট, তিনি তার যার যা সম্পত্তি ছিল তার বেশিরভাগটাই তিনি যে টাকা পয়সা ছিল এই রেড ক্রসের পিছনে তিনি খরচ করে দিয়েছেন। নেগলেক্টেড হিজ বিজনেস, তার ব্যবসাকে তিনি অবহেলা করেছেন। অ্যান্ড লিভড ফর 30 years মোর উইদাউট বিং নোন অ্যাজ দ্য ফাউন্ডার অফ দ্য মুভমেন্ট। এই মুভমেন্টের যে তিনি প্রতিষ্ঠাতা, এই কথাটাকে তিনি না জানিয়ে 30 বছর তিনি কোথায় যে ছিলেন, অন্তরালে কোথায় লুকিয়েছিলেন। দ্য ওয়ার্ল্ড থট দ্যাট হি ওয়াজ ডেড, পৃথিবী ভাবল যে তিনি মারা গিয়েছেন। But one day he was seen in a little Swiss village by a young journalist. কিন্তু একজন তোমার তরুণ সাংবাদিক সুইজারল্যান্ডের একটা ছোট্ট গাঁয়ে থেকে তাকে দেখতে পেলেন। Soon people came to know that the man who created the Red Cross movement was still alive. সুতরাং খুব তাড়াতাড়ি মানুষ জানতে পারল যে যিনি এই রেড ক্রস সোসাইটির স্রষ্টা তিনি এখনো বেঁচে আছেন। দে নাও রাশ টু হিম উইথ মানি অ্যান্ড হেল্প, তারা তার কাছে ছুটে গেল টাকা পয়সা সাহায্য নিয়ে। বাট হেনরি রিফিউজ টু অ্যাকসেপ্ট এনিথিং, কিন্তু হেনরি কোনো কিছুই নিতে রাজি হলেন না, তিনি সবই প্রত্যাখ্যান করলেন। হি হ্যাড লার্নড হাউ টু লিভ এ ভেরি সিম্পল লাইফ, হি হ্যাড লার্নড মানে তিনি তখন শিখে গিয়েছেন যে কেমন করে খুব সহজ সরল জীবনযাপন করা যায়। However, when the Nobel Prize was started, the first prize in 1901 was given jointly to Henry Dunant and a Frenchman who was the leader of the French Peace Organization. 1901 সালে যখন প্রথম নোবেল প্রাইজ দেওয়া শুরু হলো, সেই সময়েই হেনরি ডুনান্ট এবং একজন ফ্রেঞ্চম্যান, ফরাসি মানুষকে, তিনি কি ছিলেন, তিনি ফ্রেঞ্চ পিস অর্গানাইজেশন মানে ফরাসি শান্তি অর্গানাইজেশন মানে তো তোমার গিয়ে কি বলে ওকে বাংলায়, সংগঠন, হ্যাঁ, সে ফরাসি শান্তি সংগঠনের একজন নেতা, তাদের দুজনকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। বাট হেনরি আওয়ার হিরো গেভ অ্যাওয়ে দ্য প্রাইজ মানি টু দ্য কজ অফ দ্য গ্রেট রেড ক্রস মুভমেন্ট। কিন্তু হেনরি আমাদের নায়ক, তিনি নায়ক মানে কি, তোমার রেড ক্রসের নায়ক, তিনি প্রাইজের যে টাকা পেয়েছিলেন, নোবেল প্রাইজের টাকা দেওয়া হয়, জানো তো, অনেক টাকা দেওয়া হয়, সেই টাকা তিনি আবার ওই রেড ক্রসের জন্য, রেড ক্রস মুভমেন্টের জন্য দান করে দিলেন। তো এই হলো হেনরি ডুনান্ট, একজন মহৎ মানুষের গল্প তোমরা শুনলে। এর পরের দিন আমি তোমাদের এর যে প্রশ্ন যা কিছু আছে পরের দিন আমি তোমাদের দিয়ে দেবো, এবং পরের দিন এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তারপরে আবার নতুন চ্যাপ্টার আমরা শুরু করব। তাহলে আজকের মতন এটুকুই থাকলো। থ্যাংক ইউ, গুড বাই।